যাব ভাই আপনি ইন্ট্রো করেন বিকজ আমার বন্ধু তানিম, ফাইনালি তোমার বিদেশে এসে কেমন লাগতেছে? ওয়েলকাম টু আমেরিকা। তোমাদের জন্য রোদ নিয়ে আসলাম হ্যাঁ, সুদূর মধ্যপ্রাচ্য থেকে, সাহারা মরুভূমির সেই রোদ। হ্যাঁ, বাইরে আজকে ভেরি সানি, অনেকদিন পর দেখা গেল মিস্টার সূর্যর সাথে। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য রিজনস আমরা পডকাস্টটা শুরু করছি, যে এরকম মোমেন্টে সার্থক মনে হয় যে আজকে তানিম আসছে আমাদের স্টুডিওতে, আমরা পডকাস্ট করতেছি। তানিম ইজ আ very good friend of mine, very good friend of mine, Very old friend of mine. very old friend, very old. Before Facebook. Before Facebook, before any of the social medias and stuff. Tanim, a lot of the people who are watching this would know who Tanim is. Tanim is a drummer. He's a musician. Currently, he plays in a band and stuff like that. সবসময় তানিমকে আমি কখনো কোনোদিন মিউজিক ছাড়া আচ্ছা, দেখি ইন্ট্রো দরকার নাই। সো লেটস গেট, তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছে 2013 most probably. লাস্ট যেতে আমি শর্ট ট্রিপে গেছিলাম, হ্যাঁ, তোমার সাথে তখন দেখা ওটা কি হয়েছে। বাংলাদেশে 2013 হ্যাঁ, আমার সাথে তানিম হঠাৎ করে একবার আসলো, হঠাৎ করে একবার আসলো। তখন অলরেডি তানিম ইউকেতে থাকে আর কি, বিদেশ থেকে। হ্যাঁ, তো আমি যখন গেলাম তারপরে তানিমের সাথে 2013 আমার একবার দেখা হয়েছে। আফটার দ্যাট দেখা হয়নি। তার আগেও মানে 2013 যে দেখা হয়েছিল সেটাও অনেক দিন পরে। সেটাও ওই তো 2009 এর পর, মানে আফটার 5 ইয়ার্স, নাও আফটার অলমোস্ট 10 ইয়ার্স। আফটার অলমোস্ট 10 ইয়ার্স। সো অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তুমি চেঞ্জ হয়েছো, আমি চেঞ্জ হয়েছি। তো তুমি এখন মিউজিক করো নাকি? না, আচ্ছা, তুমি এখন তানিম এখন আমার মিউজিক করি না বলতে মানে আমি মানে আই ডোন্ট প্লে বাট আমি এমনি গিটার টিটার বাজাই আর কি। মানে চান্স পাইলে ধরো রাফির সাথে মাঝে মধ্যে জ্যাম ট্যাম করি, বা এমনি কারোর সাথে কেউ বাজাইতেছে তার সাথে বাজে আর কি। মানে ওভাবে আর নিজে ওভাবে প্র্যাকটিস করে বাজানো হয় না। বাট তুমি তো শো অর্গানাইজ করো। আমি হ্যাঁ চেষ্টা করি, করতে পারি কিনা জানি না, চেষ্টা করি। কয়েকটা শোটো করছি মাঝখানে, বাট আমি সামহাও মিউজিকের সাথে রিলেটেড আর কি, অলওয়েজ। তুমি তো অলওয়েজ মিউজিক সাথে রিলেটেড। তো আমার বাংলাদেশ থেকে যাওয়ার পরে তো আমার তেমন একটা, কারণ লন্ডনে মিউজিক ড্রামস ওইভাবে বাজানো হয় নাই। তো ইদানিং এখন আমাদের, কারণ আই এম ভেরি লাকি যে রঞ্জন এখন লন্ডন থাকে। এটা লাক না, এটা মিলিয়ন্থ অফ পার্সেন্টের মিলিয়ন্থ অফ ফ্র্যাকশন। আমি লন্ডনে গেলাম, রঞ্জনও লন্ডনে আসলো, এবং আমাদের বাসা পাশাপাশি অলমোস্ট। সো অ্যান্ড হি অ্যাজ ইউজুয়াল স্টার্টেড এ ব্যান্ড, দেন আই জয়েন্ট। সো এখন আমাদের ইংলিশ একটা ব্যান্ড আছে, অফেন মাই ইগো। আই সেড দ্য নেম রাইট। 2 দিন ধরে ভুল নাম বলতেছিলাম। হ্যাঁ, আমি তানিমদের তো খুবই জোস ইভেন্টটা, মানে ফর হিম অ্যান্ড রঞ্জন ভাই আই ফিল লাইক মানে কেমন জানি ওরা একটা প্লেস পাইছে আর কি। মানে দ্য কাইন্ড অফ মিউজিক, কারণ রঞ্জন ভাইয়ের গিটার প্লেইং তো কমপ্লিটলি ডিফারেন্ট। আমি জানি না তুমি রঞ্জন ভাই কোনো আরবো ভাইরাসের গিটারিস্ট আর কি, আচ্ছা মেইন গিটারিস্ট, সামনে যে গিটার টিটার ভেঙে ফেলতো, লাভ দিত যে বড় বড়। আমি জানি না তুমি আরবো ভাইরাসের শো দেখছো কিনা। সো এখন তুমি যদি ওদের নাম্বারসগুলি দেখো, এবং ওরা রেগুলারলি প্লে করে, লাইভ করে, দে হ্যাভ মিউজিক কামিং আউট অলমোস্ট অল দ্য টাইম। আচ্ছা আচ্ছা। তো খুবই মানে তানিম আর রঞ্জন ভাইয়ের লাকি আমরা, মানে ইটস উইয়ার্ড লেভেল অফ লাকি। মনে করো যে তোমার সাথে আমি ওয়েন উই ওয়ার ইন আমাদের প্র্যাকটিস মগবাজার মোড়ে দাঁড়ায়, কেউ যদি 2007-8 কেউ যদি বলতো যে আজ থেকে 15 বছর পর তোরা বিদেশে যে একসাথে আর একটি নতুন ব্যান্ড করবি, এটা যদি কেউ বলতো তাহলে বলতাম যে পাগল, ইজ জাস্ট গন ইনসাইন, এটা সম্ভব না। বাকি মেম্বারস রেখে আপনাদের লোকাল, আপনারা দুজনই বাংলাদেশী? আমরা দুজন বাংলাদেশী। আমাদের দুজন, রঞ্জনের একটা অফিস কলিগ অ্যালেক্স, সে হলো বেজিস্ট। আচ্ছা। আর আমাদের ভোকাল হলো আমাদের আরেক, এরা কলিগ না,
আমাদের জাস্ট পরিচিত। শি সিংস ভেরি গুড। শি হ্যাড ব্যান্ডস বিফোর, বাট নাও উই হ্যাভ জাস্ট 4-piece ব্যান্ড, 1 guitar 1 bass drums। 4-piece ব্যান্ড সবসময় জোস। It's very clean। 4-piece ব্যান্ড no clash। 4-piece ব্যান্ড খুব জোস। এটা আর ব্যান্ডের তো তোমার মেম্বার বেশি থাকলে, মাথা বেশি থাকলে ইট বিকামস আ লিটল বিট অফ, মানে কে কখন বাজাবে, কে কি করবে এগুলি বুঝার অনেক ব্যাপার থাকে আর কি। সো ইট বিকাম, না সেটা তো আছে। প্লাস ওই যে উনি যেটা বললো না যে ঝামেলা নাই, কে কখন একটা কিবোর্ডিস্ট থাকলে আবার কিবোর্ডে একটু সোলো দেওয়ার একটা অপরচুনিটি দিতে হবে, এই সে অনেক কিছু থাকে আর কি। তো এটা এখন আপাতত। আর বাংলাদেশ তোমার ব্যান্ড ছিল, তোমার ব্যান্ডেও তো। হ্যাঁ, এখানে একটা মজার গল্প আছে। তানিমের সাথে আমার আসলে পরিচয় হয়েছে সাউন্ড মেশিনে। এটা এগেন আমাদেরকার মানুষজন এগুলি বুঝবে, রিলেট করতে হবে। তো সাউন্ড মেশিনে একটা প্রত্যেক শুক্রবারে এরশাদ ভাই আর টনি ভাই ড্রাম বাজানো শিখাইতো, এরশাদ ভাই গিটার বাজানো শিখাইতো। এই বিশাল পোলাপাইনের ইট ওয়াজ অ্যান হাব, সবাই আসবে। তানিম ওয়াজ ভেরি ক্লোজ টু টনি ভাই, ভেরি ক্লোজ টু তানি। ওভাবে আমার বাসাও এখানে ছিল। হ্যাঁ, সো ইট ওয়াজ, আই ওয়াজ ভেরি ফরচুনেট যে ভেরি ক্লোজ প্রক্সিমিটিতে আমার প্র্যাকটিস করতাম। তারপরে ড্রামস যখন যারা শিখতে আসে তারা তো যথেষ্ট এনার্জি, তাদের সাথে আর কি প্রমোশন নিয়ে কথা হইতে বেশি, আমার ব্যান্ড নিয়ে। তারপর তো আরওএস করলাম। তারপর তুমি ব্যান্ড ওয়াজ ইওর ফার্স্ট অফিশিয়াল ব্যান্ড? না, তানিম আগে বাংলা। না, আমার অনেক ব্যান্ড ছিল। আচ্ছা, মানে আমি বেসিক্যালি আমার প্রথম ব্যান্ড ছিল মেটাল মেজ। হ্যাঁ, তানিমের আমি জানতাম মেটাল মেজের ড্রামার ছিল তানিম। তো মেটাল মেজ প্রথম প্রশ্ন ওগুলো কি আপনার বাজানো? ওইগুলি প্রোগ্রামিং করা, মানে আচ্ছা। আমি শামস ভাইয়ের বাসায় যায়, কিবোর্ডিস্ট শামস ভাই, শামস ভাই প্রোগ্রামিং করে দিয়েছে। মানে আমি তখন আমাদের ওই অ্যাকোস্টিক ড্রামসের তেমন একটা প্রচলন নাই আর কি। আচ্ছা। আর আই ওয়াজ ভেরি ইয়াং, আই ওয়াজ ভেরি ইয়াং। কবে সেটা? তখন আই ওয়াজ অনেক আগে, 2003 এরকম টাইম। বেনসন হেজেস স্টার্ট সার্চ হইতো তখন, ওই টাইম। তো ওগুলি বের হওয়ার পরে তারপরে আমি বের হয়ে গেছি মেটাল মেস থেকে। তখন আমার ব্যান্ড ছিল অ্যাকোস্টিকা, আরেকটা ব্যান্ড, এটা ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড ছিল। তারপরে আরো ব্যান্ড ছিল এদিক ওদিক, আর প্রচুর খ্যাপ। তানিম তখনকার সময় ফুল টাইম, মানে ও সারাদিনে ধরো 4 ঘন্টার করে যদি শিফট থাকে, 4টা শিফটে তানিম কোনো না কোনো ব্যান্ডের সাথে বাজাইতো, এরকম ছিল। হ্যাঁ, আর তানিম মানা করতে পারতো না, বুঝছো? মানে মিউজিক যদি কেউ তানিমকে মানে প্রেজেন্ট করতো যে তানিম চলো মিউজিক করি, তানিম কখনো মানা করতো না। তানিম লেটার অন আমার তো স্টুডিও ছিল, একটা স্টুডিওতে কাজ করছি, কম্পোজিশনের কাজও করছি। আচ্ছা। তো I was into music. You are still into music? মানে তখন ফুল টাইম মিউজিক। হ্যাঁ, তো যেটা মেইন, এখন আমি ফুল টাইম মিউজিশিয়ান না, আমি তো এখন কাজ করি। বাট মিউজিক্যালি যতটুকু দরকার আমাদের এখানে এখন স্টুডিও আছে। আচ্ছা, তানপুরা মিউজিক স্টুডিও। তো ওইখানে ড্রামস আছে। ড্রামস হলো মিল্টন আকবরের ড্রামস। এটা কি মোহাম্মদপুর স্টুডিওর কথা বলতেছো? আরে না, লন্ডনে। আচ্ছা। মিল্টন আকবর ভাই যে মারা গেছেন, মাইলসে ছিল, এলআরবিতে ছিল, তার ড্রামস আমরা ওখানে রাখলাম। মানে ওখানে আছে ওইটা পুরা প্র্যাকটিস প্যাড, সাউন্ড সব। ওইটা তানপুরা মিউজিক স্টুডিও দিলে সবাই আমরা এখন রেগুলার ভিডিও করি। আচ্ছা। ওন সং কম্পোজ। আমার কারণ 2014-তে একটা 28 আর্টিস্টে 28 সংসের অরিজিনাল একটা অ্যালবাম বের করছিলাম। আচ্ছা। ওই লন্ডন থেকে, সবাই লন্ডন বেসড আর্টিস্ট এবং কম্পোজিশন এভরিথিং, ওগুলোই আস্তে আস্তে ভিডিও করেছি। তো এটা করি, এটাতে অফেন মাই ইগো আমরা প্র্যাকটিস করি, গান প্রডিউস, ইপি, ভিডিও সবই করি ওই স্টুডিও থেকে করা। ওই স্টুডিও থেকে মোটামুটি। আর আমাদের বেসিস অ্যালেক্স, সে আবার ভিডিওগ্রাফার, তার ভালো ভালো ইকুইপমেন্ট আছে এবং সে এডিট করে, সে ভিডিও করে, সে এডিট করে। সো আর ভিজুয়ালাইজেশন, প্ল্যান আর কনসেপ্ট হলো সব রঞ্জন। সে হলো থিঙ্ক ট্যাঙ্ক। গান নিয়ে ব্যাকগ্রাউন্ড বা গানের কিভাবে ভিজুয়ালাইজ করলে ব্যাপারটা
মানে ফুল একটা লাইফ পাবে, এটা হলো রঞ্জন, এগুলি প্ল্যান করে তারপরে তারা ভিডিওতে করে আমাকে জাস্ট ইনস্ট্রাকশন দেয় এইভাবে করো। আপনাদের নতুন যে ইপি বা নতুন সং যেগুলো হচ্ছে ওগুলোর লিরিক্স বা কম্পোজিশন লিরিক্স সব রঞ্জন। আচ্ছা। আর আমাদের ভোকাল হলো সোফিয়া। আপনারা তো ইংলিশ গান করতেছেন সবই? হ্যাঁ, অল ইংলিশ। আমরা কেউ ইংলিশ না, বাট আমাদের গান ইংলিশ। আমরা তো ফ্রম বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। অ্যালেক্স ফ্রম স্পেন, সোফিয়া ফ্রম পর্তুগাল। ও আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, খুবই ডাইভার্স। খুবই ডাইভার্স। হ্যাঁ, সবার একটা ভাষায় গান থাকবে, তাও হতে পারে। র্যাপ যখন করে তখন সব মিলায়। হ্যাঁ, রাইট, অপরচুনিটি আছে। হ্যাঁ, র্যাপে এটা খুবই, কয়েকটা গানে র্যাপের পোর্শন রাখা হয়েছে, যেখানে তুমি সেম লাইন 4-5টা ট্রান্সলেট করে বলতে থাকো, কেউ বুঝলে বুঝবে, না বুঝলে নাই। I had seen it actually. I had a chance to, like, I knew someone যে কিনা যে improvised mic drop এ rap করতো আর কি। So she was learning French because if you have an extended vocabulary you can rhyme it better. So ইংলিশে হয়তো বা সে ওই যে রাইমটা মিলাতে পারতেছে না যখন র‍্যাপ করতেছে, বাট যখন তার মানে ফ্রেঞ্চ ওয়ার্ডস এর আর্সেনালটা তার আন্ডারে থাকতেছে, সে বেটার রাইমিং করতে পারে। সো ওইটাও একটা রিজন যে কেন মাল্টিপল। লন্ডনে তো ডাইভার্স কমিউনিটি, স্পেশালি ইউরোপিয়ান প্রচুর আসে ঘুরতে থাকতে। আমেরিকা থেকে লন্ডনের কমিউনিটি ডাইভার্স বেশি, ভিজিটিং বেশি, কারণ আমেরিকাকে মানে ওই ইউরোপ থেকে আসতেও তো বহুত সময় লাগে। তো লন্ডন ইজ এ বিগ হাব। তো প্রোগ্রামও হয়। আমরা মেবি এই সামারে, ইনফ্যাক্ট আমাদের 11 তারিখে একটা প্রোগ্রাম আছে নেক্সট উইকে। সো এখান থেকে যেই প্রোগ্রাম শুরু করব, প্র্যাকটিস করতে হবে। না, আমরা ঈশার কথা বলতেছিলাম, মগবাজারের কথা বলতেছিলাম। তো ওই সময়টা ওয়াজ ক্রেজি। মানে তানিমরা যখন বাজাইতো তখন, মানে মেটাল মেজের পর, মানে আরভো ভাইরাসে যখন তানিম বাজানো শুরু করে তখন তো আন্ডারগ্রাউন্ড হেভি আন্ডারগ্রাউন্ড ভেরি বিজি প্রত্যেক উইকে শো। হ্যাঁ, তখন তানিমকে আমরা মানে এবিসির পরের জেনারেশনটা না, এবিসির জেনারেশন, ব্ল্যাক ক্রিপ্টিক ফেট, আর্টসেল ব্ল্যাক জেনারেশন। কারণ ক্রিপ্টিক ফেট তো আরেকটু রিলেটিভলি পুরানো। হ্যাঁ, রিলেটিভলি পুরানো। তো ওই আর্টসেল ব্ল্যাক হলো হেডলাইনার, আর সাথে আরো অনেক নেমেসিস, আরভো ভাইরাস, আসর, অনেক ব্যান্ড ছিল, রিবর্ন, অনেক ব্যান্ড ছিল, ব্রিজ, হ্যাঁ, তারপরে অনেক ব্যান্ড ছিল, ফুল বানুস রিভেঞ্জ, নিউরোসিস, হ্যাঁ, আইকনস। তো তানিমের একটা মজার জিনিস ছিল হলো কি, তানিম ওয়াজ পপুলার ফর টক্সিসিটি, বুঝছো? সিস্টেম অফ এ ডাউনের টক্সিসিটি। ও সবসময় সাউন্ড চেক করতে উঠে মানে people who don't know Tanim from back in the days wouldn't believe Tanim কি ছিল। এবং আমার প্লেইংও চেঞ্জ হয়েছে এখন। আগে আমাকে সবাই বলছে এই কথা যে ইটস, তাকে একটু নড়তে বলো। হ্যাঁ, মানে এটা হলো প্রি প্যান্ডেমিক। প্যান্ডেমিকের আগ পর্যন্ত আমরা ইংলিশেও শো যখন করছি তখন আমাদের একজন দেখতে আসছিল, সে হলো অর্কেস্ট্রেশন, সিনেমার অর্কেস্ট্রেশনের ওই কন্ডাক্টর, হ্যাঁ, যেটা ইয়ানারে, হ্যাঁ, প্লাস সে আর কি কম্পোজ করে, লেখে। সে বলছে যে সব ঠিক আছে, কিন্তু ড্রামারকে একটু নড়তে হবে, কারণ সে যে বাজাইতেছে খুব ভালো, সাউন্ড আসতেছে খুব ভালো, কিন্তু মনে হচ্ছে না যে সে বাজাচ্ছে। হ্যাঁ, আই ক্যান হেয়ার যে খুবই ভালো বাজতেছে আউটপুট, বাট চোখ খুললে মনে হতেছে যে স্টিল পিকচার। মানে একটা মজার জিনিস ছিল কি, সবসময় মানে আমাদের ওই সাউন্ড মেশিনে একটা আড্ডা ছিল। মানে দের ওয়াজ এ পিরিয়ড অফ টাইম, আমার মনে আছে, আমি সকালবেলা উঠে তানিমের বাসায় চলে যেতাম, সারাদিন তানিমের বাসায় থাকতাম, ভাত খাইতাম তানিমের বাসায়, ঘুরতাম। আমার সিদ্ধেশ্বরীর বাসা তো তুমি আসতাম সারাদিন। আমাদের আবার তখনকার সময় নিচে থেকে ডাক দিতে হতো, কারণ আমাদেরও তো একটা প্রবলেম আছে, আমরা আড্ডা মারতেছি, বেড়ে যেতেছি। সো টনি ভাইয়ের বাসাও খুব হ্যাং আউট করা হতো। টনি ভাইয়ের বাসাও ওখানে কাছে ছিল। টনি ভাইয়ের বাসা একটা ছাদের উপর বাসা ছিল, ওই জায়গাটায়। তো তানিম আর টনি ভাই ওয়াজ লাইক, তখন সবাই মানে খুব, মানে টনি ভাইও খুব তানিমকে প্রেস করতে আর কি, হেভি জোস ড্রামটা বাজাতো। তো ও তানিম ড্রাম বইসে ফাটায় ফেলাইতেছে, বুঝছো? কিন্তু মানে এইখানটা পুরাটা স্টিফ, আর মানে যতটুকু হাত পা, যতটুকু ফ্লেক্সিবিলিটি দরকার ড্রাম বাজানোর জন্য, আর পুরাটা তানিম স্ট্রেট, রাইট?
তো তারপরে আমি তো জানতাম না, আমি এক্স্যাক্টলি জানি না প্যান্ডেমিক না প্রি প্যান্ডেমিক পোস্ট প্যান্ডেমিক, তারপরে তানিম গেঞ্জি খুলে মানে তানিম ওয়াজ লাইক এরকম বাজা টাজা ই করে স্টিক মিস্টিক উড়ায় টুড়ায় মারে ভাঙা। আগে তানিম এত মানে এই ওয়াজ আমার কাছে দেখে না, পরে আমি রিয়েলাইজ করলাম যে আলটিমেটলি যে একটু না নড়লে হচ্ছে না। আর কারণ এখানে এই দেশে এসে, কারণ তখন অত কাউকে দেখার মতো না, কারণ লন্ডনে এসে আমি যত কনসার্ট দেখছি, মানে কনসার্টের বিদেশি কনসার্টস যেগুলো, এগুলির তো ইন্ট্রো থাকে, সব এন্ট্রান্স থাকে, মানে ড্রামা অনেক থাকে। কিন্তু বাংলাদেশে তো এত ড্রামা নাই। বাংলাদেশে তো টাইম স্লট নিয়ে ঝামেলা, ঠিক আছে। বিদেশে সবকিছু প্ল্যান্ড, ইন্ট্রো থাকে, সব ড্রামারদের জন্য আলাদা স্টেজ থাকে, একদম 2 তলা উপরে, ঠিক আছে। তাদের মানে তাদের ব্যবসায়িক আলাদা, অ্যাবসলিউটলি সেপারেট আইডেন্টিটি। তো এগুলি দেখে তো অনেক ইন্সপায়ার্ড, কারণ বাংলাদেশে দেখার মতো কিছু নাই, মানে ড্রামারকে দেখাও যায় না, পেছনে চিপায় বসে থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর কারণ স্টেজ কোনো প্ল্যান থাকে না ওরকম, ইদানিং হচ্ছে। তুমি তোমার ইন্সপায়ারেশন যারা ছিল তাদেরকে তো লাইভ দেখছো প্রচুর, মানে প্রচুর না, আমি কম। আমার ইন্সপিরেশন ড্রিম থিয়েটার, মেটালিকা, তাদের দেখছি। মানে পোর্টনো যখন আগে ছিল তখন আমি তো 2009-এ এসে তাদের, তখন পোর্টনো ছিল, তাদের একটা শো দেখছি, একদম ফ্রন্ট লাইনে দাঁড়ায়, খুব মজা লাগছে। কারণ সাউন্ড, কারণ ইট ওয়াজ দ্য ফার্স্ট ফরেন সাউন্ড যে আমি বাংলাদেশের সাউন্ড দেখে আসলাম। এটা আসলে দেখলাম যে যাদের গান শুনি ড্রিম থিয়েটার, তাদের লাইভ সাউন্ড এত স্মুথ, কারণ সবাই প্রিপেয়ার্ড, রিহার্সড, এভরিথিং ইজ লাইক টাইমড, তাই না? এভরিথিং ইজ প্ল্যান্ড, এবং কোথায় কখন কে ঢুকবে বেরোবে সব পুরা 2 ঘন্টা স্কেচড আউট, মানে অ্যাবসলিউটলি কেউ, এবং তারা ওইভাবে রিহার্সাল করে, যে জিনিসটা আর কি আমি প্রথমবার দেখলাম, দেখে। এবং সাউন্ডও, প্রোডাকশন যেটাকে বলে আর কি, একটা এবং সাউন্ড ইঞ্জিনিয়ার তো একটা ভেরি বিগ ফ্যাক্টর, যেটা বাংলাদেশে নাই, ইদানিং হচ্ছে। মিস্টার জাকি, হ্যাঁ, জাক্কু, হি ইজ ডুইং এক্সট্রিমলি ফ্যান্টাস্টিক, মানে তার সাউন্ড মানুষের, আমি তো লাইভ শুনে নাই, বাট সবাই, আমি আই হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ হিম, তো মানে খুবই হাইলি প্রেজড, সবাই বলে যে ওর ভিতরে মুভিং মেহরাতটা, প্লাস সাউন্ড ইঞ্জিনিয়ার। যেমন আমি ব্রায়ান অ্যাডামসের শো দেখতে গেছি কয়দিন আগে, ব্রায়ান অ্যাডামসের শোতে দেখতে লাস্ট ইয়ার বা দ্য ইয়ার বিফোর 2022 ব্রায়ান অ্যাডামসের শোতে দেখতে গেছি। মানে তখন সে ব্রায়ান অ্যাডামস বলতেছে যে আমার সাথে যে সাউন্ড ইঞ্জিনিয়ার কাজ করে, হি ইজ ওয়ার্কিং উইথ মি 43 ইয়ার্স, 43 ইয়ার্স তার সেম সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং দে ট্রিট হিম অ্যাজ লাইক বিগার ব্যান্ড মেম্বার দেন দ্য মিউজিশিয়ানস। কারণ সে পিছনে যাই বাজলো, আউটপুট যদি ভালো না থাকে তাইলে ইটস মেক্স নো সেন্স, যেটা তারা বোঝে আগে থেকেই। এগুলো প্রোটোকল বানানো আছে, বাংলাদেশে এগুলো কিছু নাই। তারপর আবার ক্লিকে প্র্যাকটিস করা, এবং ক্লিকে মানে এটা তো জীবনও বাংলাদেশে থাকে, এখন করে ইদানিং তো স্টেজ বড়, সাউন্ড বড়, তো যেটা বাংলাদেশের প্রোটোকল যে 2 স্টেজে একবার একসাথে শো করে, এটা তো বিদেশেই করে না। বাংলাদেশে ওই প্রোটোকল করতে পারছে, ইটস গুড, ইটস ভেরি গুড। মানে এখন তো দেন আমাদের সময় তো অডিও টডিও হাবিজাবি ভেরি বেসিক, খুবই বেসিক ছিল। এখন তো পারফরমেন্স বলতে কোনো কিছু ছিল না ভাই, যেটা বললো না যে কে কখন ঢুকতেছে বের হচ্ছে, সিনক্রোনাইজড ভিজুয়ালাইজেশনস, লাইটিং, পুরো জিনিসটা যে একটা পারফরমেন্স, এবং ওইটা যে ফুল ব্যান্ড অ্যাক্টিভলি রিহার্স করতেছে অন স্টেজ ফর কাপল অফ ডেজ অর মেবি কাপল অফ ডেজ বিফোর দ্য শো, ওগুলা কিন্তু বাংলাদেশে হার্ডলি এখন হচ্ছে যে এখন তাদের অপরচুনিটি আছে, প্রোটোকল আছে, ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে, করতে পারে। তো এটা ভালো, এটা ভেরি গুড। সো সামডে আমরাও যাব বাংলাদেশ। আচ্ছা, আরবো ভাইরাসের সময় কি তুমি লাইভ ড্রাম বাজায় রেকর্ডিং করছিলা? ফার্স্ট অ্যালবামটা লাইভ বাজানো, ফার্স্ট অ্যালবামটা আমার লাইভ বাজানো, এবং পরবর্তীতে আরও কয়েকটা গান আমার বাজানো, ওইটা পরে আসছে আর কি। বাট প্রথম অ্যালবাম বের হওয়ার পরে তো আমি তো লেফট, তো আর
পরেরগুলাতে মোটামুটি সবই লাইভ বাজানো। আরবো ভাইরাস ওয়াজ বেসিক্যালি ওর মানে বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট প্লেড ব্র্যান্ড ছিল, তাই না? অন্যান্য সব মেটাল মিস সবার থেকেই আর ইটস মোর ফেমাস। অ্যাকোস্টিকা তো অনেক অ্যাকোস্টিকা, হ্যাঁ অ্যাকোস্টিকার একটা গান ছিল উইস্কি। আচ্ছা, গানটা খুবই জোস একটা। আমি ইন আ ম্যাটার অফ ফ্যাক্ট কালকে রাতে চিন্তা করতেছিলাম যে আমিও নিজে ভুলে গেছি গানটা। এটা তানিমরা পাবলিক লাইব্রেরির বাইরে বসে গানটা বাজাইতো প্রচুর। এবং ওই যে লাইক আই সেড, একটা সময় ছিল আমি সারা দিন রাত তানিমের সাথে থাকতাম। কারণ প্রোগ্রামে আর উই ওয়ার ফ্রি। আমার প্রোগ্রাম থাকলে বেসিক্যালি আমার সাথে যদি আশেপাশেই তো প্রোগ্রাম, ঘরের আশেপাশে তো গায়ে হলুদের প্রোগ্রাম তো থাকেই, থাকলে খাওয়া ফ্রি প্লাস হ্যাং আউট কথাবার্তা। তো এটা না, আমার তানিম খুবই মানে তানিম হ্যাজ নেভার গিভেন মি এনি ইল অ্যাডভাইস। তানিম খুবই ইন্টারেস্টিং একটা মানুষ, কথাবার্তা সবকিছু থেকে একটু মানে হি ইজ ডিফারেন্ট দেন লাইক আ নর্মাল রেগুলার পার্সন আর কি। মানে ও তোমাকে খুব সিরিয়াস ভালো অ্যাডভাইস দিবে ইন আ ওয়ে যে তুমি খুব মানে ধরো শয়তানি মনে হয় যে আরে তানিম শয়তানি করতেছে, আসলে কিন্তু তোমাকে একটা খুব সুন্দর সিরিয়াস ভালো একটা অ্যাডভাইস। এবং ইন আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আমার আমেরিকার একটা ফ্রেন্ডের কথা বলি যে হি হ্যাজ কেপ্ট মি ইন আ রিয়েলি গুড প্যাথ। আসলে ওই সময়টা যদি আমি তানিমের সাথে হ্যাং আউট না করতাম, আই ডোন্ট নো হু আই উড হ্যাং আউট উইথ। এবং আমি জানতাম মানে ওই তানিমের সাথে হ্যাং আউট করার জন্য হ্যাঁ তানিমের সাথে তানিম ওয়াজ আ ভেরি গুড মানে ফ্রেন্ড, বড় ভাই কাইন্ড অফ লাইনে রাখছে আর কি। হ্যাঁ লাইনে না মানে কারণ আমি তো কারণ বিজি মিউজিশিয়ান বিজি, তো আমার সাথে ইটস অল অ্যারাউন্ড হু ইউ হ্যাং আউট উইথ। আপনি আমি যদি একটা মিউজিশিয়ানের সাথে থাকি, আমি যদি মিউজিশিয়ান নাও হই তো আই উইল বি এ গুড লিসেনার। ঠিক আছে, আমি যদি একটা গানজুটির সাথে থাকি আই উইল বি এ ভেরি গুড গানজা ইনহেলার সেকেন্ড হ্যান্ড, যেটা আমার হয়েছে। আই হ্যাভ নেভার স্মোকড ইন মাই লাইফ, বাট আমি মনে হয় লাং ক্যান্সারে সবার আগে মরবো। কারণ বাংলাদেশে তো ইনডোর স্মোকিংটা ব্যাড, ভেরি ব্যাড। এই দেশে একটু কম, বাট মানে অল মাই ফ্রেন্ডস everyone smokes. তো এইটা একটা জিনিস, তো ইটস অল অ্যাবাউট হু ইউ হ্যাং আউট উইথ। রাইট। তো এই যে আমার সাথে মানে আমার আরও অনেক বন্ধু বান্ধব ছিল, কারণ আমি তো সারাদিন শোর মধ্যেই থাকতাম। হয় প্র্যাকটিস, নাইলে রেকর্ডিং, নাইলে শো, নাইলে মিটিং, নাইলে শো মানে কি মাল্টিপল শোজ। হ্যাঁ, একটা শো করে একটা শো এমন আমি এরকম দিন গেছে আমি দিনে 3টা ডিফারেন্ট জায়গায় শো করছি। হ্যাঁ, তাই না? মনে আছে আমি রিক্সা করে। এটার প্রেপ টাইমটা কিভাবে? আপনি যখন প্র্যাকটিস করেন, do you actually play for 12 hours straight when you practice? Otherwise না, এটা তো কারণ প্র্যাকটিস তো বেসিক্যালি হ্যাঙ্গিং আউট। মানে এখন যেমন সবাই সোশ্যাল মিডিয়াতে বিজি, তো আমাদের তো তখন কিছু ছিল না। সো রিয়েল ফ্রেন্ডস অ্যারাউন্ড ইউ, মানে প্র্যাকটিস তো বেসিক্যালি আসলে ওই পোলাপান যারা আছে তাদের সাথে হ্যাং আউটটা বেশি। প্র্যাকটিস তো একটা 4 ঘন্টার প্র্যাকটিস যদি আমি বুকিং দিই, 4 ঘন্টা তো মিউজিক হবে না, রাইট, আধা ঘন্টা 1 ঘন্টা হবে। বাকি সময় চা বিস্কুট খাও, পেঁচাল বড়ো, গসিপ করো, বা আমি তানিমের সাথে তানিমের প্র্যাকটিসে গিয়ে 20 বাজি দিছি, বুঝছো কিছু। বা কেউ কোনো একটা শো এর জন্য মিটিংয়ে আসলো, তো এটার জন্য মিটিং। তো প্র্যাকটিস তো বেসিক্যালি ওই হ্যাঙ্গিং আউট। এটা যেটা হয়েছে আমার অফেন মাই এগো রঞ্জনের সাথে সেম। ঠিক আছে, আমাদের এখানে কোনো সেট ডিরেকশন বা রেস্ট্রিকশন নেই। আমি একটা বিট বাজাইলাম, উপরে একটা গিটার বাজাইলো, একটা লিরিক দিল, সো জ্যাম, গান হলো। গান না হলে কিছু যায় আসে না। ঠিক আছে, মনে করেন রঞ্জন একটা বাজাইলো, আমি চিন্তা করলাম একটা বিট দিলাম, গান হইলে হবে, না হইলে মডিফিকেশন হবে। তো এইটাই প্র্যাকটিস, তো এইটাই করতাম, উইচ ওয়াজ গুড। যে আমারও তেমন কোনো খারাপ ফ্রেন্ড ছিল না, ফরচুনেটলি। মানে আমারও ওইরকম আমার সাথে কানেকশন আছে যে ইজ ভেরি ডিরেইলড অথবা খারাপ লোক, এরকম নাই কেউ। And Tanim knows a lot of people. Tanim knows a lot of people. তো কারণ সবাই শোর জন্য, আর আমি তো শোই করতাম বেশি, কারণ আমার একটা জবও ছিল, বাট জবে অত যাইতাম না।
আচ্ছা, ঠিক আছে, কারণ আমার ইউনিভার্সিটি শেষ করার পরে তো ওই আমার যে বস ছিল সে বলছে যে তোমার শেষ, ওকে তাহলে আসো অফিসে। গেলাম অফিসে, শুরু করলাম কাজ, বাট শো বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই প্রায়োরিটি ছিল সব সময়। শো প্রায়োরিটি, শোর একটা শো থাকলে এটা ইদার ব্যান্ড শো অর খ্যাপ শো অর এনি শো, শো থাকলে শো ইজ ইট অ্যাবভ অল। ডেটিংও বাদ, ঠিক আছে, ডেটিং মানে আমরা তো অন্যরকম ভাবে, তানিমরা তো ওয়াজ লাইক খুবই ভালো বাজিত আর কি। মানে আমি এই পর্যন্ত আর্টসেল ব্ল্যাক, ক্রিপ্টিক ফেট সামনে থেকে দেখছি, মানে আর্টসেল ব্ল্যাকের ওই সময়কার আরবো ভাইরাস বা আমি কোনোদিন অডিয়েন্স থেকে শো দেখি নাই। আমি সবসময় স্টেজে ইদার টনিমের সাথে গেছি, নয় তানিমের সাথে গেছি। আমি মনে হয় আমার জীবনে আন্ডারগ্রাউন্ডে 2টা কি 3টা শোর টিকিট কাটা ঢুকছি, আর কোন শোতে আমি কোনোদিন টিকিট ভালো লাগে। ঠিক আছে, না কারণ আর সাথে তো লোকজন দরকার থাকে। এই দেশে তো আমি, কারণ এখন আমার স্যুট আমার কি এই দেশে তো সবার সবকিছু নিয়ে যেতে হয়, ড্রামসও থাকে না স্টেজে, মানে কোনো কোনো জায়গায় লাকিলি ড্রামস থাকে। মনে আছে আমরা প্যাডেল নিয়ে ঘুরতাম যে, প্যাডেল, এই দেশে তো প্যাডেল তো ফুল ড্রামস নিয়ে ড্রামাররা যায়, ফুল ড্রামস। তানিম আমার মনে আছে সকালবেলা প্র্যাকটিস, সরি দুপুরের দিকে প্র্যাকটিস, বিকালে আরসিসিতে শো। আমরা বিকালে আরসিসি থেকে শো করে টনি ভাই, তুমি, এরশাদ ভাই, আমরা বাইর হয়ে কোথায় গেলাম, এরকম কোনো একটা গুলশান টুলশানের কোনো একটা ক্যাফেতে একটা শো, ওখানে যায় কিছুক্ষণ খ্যাপ ট্যাপ বাজলো, ওখান থেকে বাইর হয়ে যে আবার কোথায় গেলাম রাত্রেবেলা, কই ধানমন্ডির কোন চিপার ভিতরে কার বাসার গায়ে হলুদ, এবং এত মজা ছিল তার মধ্যে। মানে আমি হ্যাভিং গুজ বাম্পস। মানে ফুল টাইমটা না আমরা সবাই খুব এনজয় করতাম। ইট ওয়াজ লাইক আ বিগ, একটা খেলার মতন ছিল যে ড্রাম বাজিতে পারতেছি, মানে তানিম হলো গে ভাই কোথায় বাজিতে হবে, কী বাজিতে হবে, এগুলি বাজিতে হবে, লেটস গো। এখন তো মানে সো আপনার মানে ওইটাই মোর লাইক একটা প্র্যাকটিস হয়ে যেত, তাই না? মানে এতগুলো প্র্যাকটিসের মধ্যেই সারাদিন প্র্যাকটিসের মধ্যে, ওইটাই প্র্যাকটিসেই, এটাই যে বললাম যে 4 ঘন্টা যদি প্র্যাকটিস বুকিং দেওয়া থাকে, 4 ঘন্টা তোর প্র্যাকটিস হয় না, এখনো মনে হয় আনা হয় না। ঠিক আছে, এখানে আরো মানুষজন আসে, দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া তো মেইন বাংলাদেশে। না ধরো ওই রাত্রেবেলা আবার বিয়াতে খাওয়া টাওয়া শেষ করে শোটো শেষ হয়ে গেছে, আবার আমি মগবাজার মোড়ে নয় বিপুর বাসার ছাদে মনে আছে, ইসে বাসা ছিল ওর, কাটাবনের ওখানে বাসা ছিল। হ্যাঁ, তুমি আর বিপু প্রচুর খ্যাপ মারতা ব্রো, অনেক খ্যাপ মারতা। না বিপু এখনো খ্যাপ মারে, বিপু তো এখন ভালো খ্যাপ মারে, এবং হে যে তার বাসায় স্টুডিও বানাইছে মাঝে মাঝে। সে বিভাই জোস একটা বড় ভাই, হেভি জোস, মানে ভেরি গুড মিউজিশিয়ান, ভেরি গুড মিউজিশিয়ান, ইনটু মিউজিক দ্য হোল লাইফ, ইনটু মিউজিক। এখন পর্যন্ত মনে হয় গিটার ছাড়া কোথাও যায় না, সবসময় একটা গিটার থাকে, একটা গিটার থাকে। গুড, এগুলো গুড কোম্পানি। যেমন ওইটা আমাদের এখন, আমরা ওই মিউজিক আলটিমেটলি করবই, এদিকে যাই মিউজিক। তো এখন এই যে সুদূর আমেরিকা আসলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে আপনার এখানে আসার যেহেতু চলেই আসছেন, সো আপনি, আমি শুনতেছিলাম যে আপনি আবার ট্রাভেলিংও খুব পছন্দ করেন। পার্ট অফ ট্রাভেলিং, আর আপনি এখানে কোনো মিউজিক প্রজেক্ট বা এরকম কিছু? না, এখানে এখন আপাতত কোনো প্রজেক্ট নেই, আমি জাস্ট টু ভিজিট মার্কিন যুক্তরাষ্ট্র। ইটস মাই 52nd কান্ট্রি। এটা নিয়ে কথা হচ্ছিল যে আপনি অ্যাভিড ট্রাভেলার। হ্যাঁ, তো তোমার কাছে সবচেয়ে মানে অ্যামেজিং বা জাপান। জাপান, ইউ ক্যানট ডিফিট জাপান। চায়নায় আমি যাই নাই, মানে আমি শুনছি চায়না ইজ ওয়ে আহেড দেন এনি আদার নেশনস ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমি যেটা শুনছি যে তাদের 50 তলার উপরে আরেকটা রাস্তা ফ্লোর, আমি শুনছি, আমি জানি না তাদের 49 তলার উপরেও একটা এরকম প্লাজা বানা রাখছে, যেটা দেখলে বোঝাও যায় না যে এটা নট গ্রাউন্ড ফ্লোর। আবার আন্ডারগ্রাউন্ডেও 50 ফ্লোরস আন্ডার তারা কনস্ট্রাকশন করেছে। চায়না আমার যাওয়ার প্ল্যান আছে, মানে আসলে আমি চায়নায় যাইতে চাইছিলাম, কিন্তু জাপানে যাওয়া হয়েছে, কারণ চায়নায় ভিসা লাগে, পৃথিবীর যে কোনো পাসপোর্টে চাইনিজ ভিসা লাগে। তো চাইনিজ ভিসা অ্যাপ্লাই নিতেই হবে, যে কারণে নিতে হবে। ওই
অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং পাসপোর্ট জমা দিয়ে রাখতে হবে। তো পাসপোর্ট জমা দিয়ে আমি রাখতে চাই নাই। জাপান হলো স্ট্রেট অনার, বাংলাদেশি পাসপোর্টেও ভিসা অনারেবল ভিসা দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা, অনার মানে ভিসা ফি নাই। ভিসা বাংলাদেশের জন্য ভিসা ফি ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অন্যান্য আর যে কোনো ভিসা নিতে তো পয়সা লাগে। না বাংলাদেশ গরিব দেশ দেখে মাফ করে দিচ্ছে আর কি মনে হয়। বাংলাদেশের সাথে কোনো একটা কিছু একটা বায়োল্যাটারাল ইয়া থাকে, ট্রিটি আছে বাংলাদেশের সাথে, কারণ পতাকা সেম তো। পতাকা লালটা তো মাঝখানে আছে। তো এই জন্য জাপানে যাওয়া হয়েছে অ্যান্ড ইট ওয়াজ দ্য মোস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি সবাইকে রেকমেন্ড করি যে কেউ যদি বিদেশ চিন্তা করো, জাপান ইজ দ্য প্লেস এক্সপিরিয়েন্স, মানে ফ্রম দি এনি পার্সপেক্টিভ জাপান ইজ, কেউ যদি একবার যা ভিজিট করে আসে তারা দে ওয়ন্ট রিগ্রেট এবং তারা অবশ্যই আবার যেতে চাবে। ইউরোপ শেষ করে ফেলছো? আমার ইউরোপ শেষ আনটিল রাশিয়ার আগ পর্যন্ত সব শেষ। আর আফ্রিকা যাই নাই, কারণ আফ্রিকা যাওয়ার ইচ্ছা আছে। না, যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আফ্রিকা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আফ্রিকাতে যাইতে চাই ওই, কারণ লন্ডনে অনেকে আছে। ইথিওপিয়ায় আমার একটা যাওয়ার অপরচুনিটি ছিল, কারণ আমার কলিগের ছেলের বিয়ে হওয়ার কথা। আচ্ছা, তো তারা যাবে, তখন আমি যাইতে চাইছিলাম, বাট যাওয়া হয় নাই। টিকিটের দাম শোন না, টিকিটের দাম £700, হচ্ছে $1500। হ্যাঁ, আফ্রিকা এক্সপিরিয়েন্স করার জন্য সবচেয়ে ভালো জায়গা আসলে কেনিয়া, আমি যেটা শুনছি। মানে আপনি যদি জঙ্গল এটাও আমি চিন্তা করি, হ্যাঁ কেনিয়া যদি আমি কেনিয়ান যদি কাউকে পাই তাহলে তার সাথে যাব। অর ইফ আই নো এনিওয়ান হু নোজ কেনিয়া ভেরি গুড, তখন রিকমেন্ডেশন নিয়ে, যেমন এই দেশে ইউরোপ আমেরিকায় কারো কোনো রিকমেন্ডেশন লাগে না। আমি এয়ারপোর্ট থেকে বেরোয় আই ক্যান বি অন মাই ওন। ইউরোপে আমি যেটা করি, কোথাও গেলে এয়ারপোর্ট থেকে বেরোয়েই ম্যাপ দেওয়া ডাইরেক্ট যেখানে যাইতে চাই, যা করতে চাই। কিন্তু আফ্রিকা ব্যাপারটা ওইভাবে কনভিনিয়েন্ট মনে হয় না, আমি জানি না, আমি যাই নাই। আমি জাস্ট কয়েকটাতে গেছি, যে মরক্কো, ইজিপ্ট, ওই নর্থ আফ্রিকার দিকে গেছি। সাউথ আফ্রিকা মানে সাউথ পার্টে যাই নাই। এবং আরেকটা হলো সাউথ আফ্রিকা সবাই বলে যে খুব নাকি ডেঞ্জারাস। সাউথ আফ্রিকার দে হ্যাভ দ্য লংগেস্ট স্ট্রেচেস অফ রোডস। ওদের মানে ম্যাক্সিমাম জায়গায় খুবই ডেঞ্জারাস আর কি, মানে ইউ গেট রবড, অনেক ধরনের কাহিনী। হ্যাঁ, সবাই বলে, দলমত নির্বিশেষে সবাই বলে যে সাউথ আফ্রিকা, এবং কেবিন ক্রুরাও ইয়েতে থাকে, পাইলট কেবিন ক্রুরাও ভয় থাকে যে তাদের অ্যাবসলিউটলি রেস্ট্রিক্টেড হোটেল এবং ডেজিগনেটেড এরিয়ার বাইরে তারা যেতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি এরকম কোনো কান্ট্রিতে গেছো কোথায় যে এরকম স্ট্রিক্ট মানে ডেঞ্জারাস কোনো দেশে গেছো? না, আমি তো গেছি সব যেগুলো ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি ওইভাবেই গেছি। আর ব্রিটিশ পাসপোর্টে যেখানে এমবাসিতে ওই ইয়ে আছে, ট্রাভেল অ্যাডভাইস দেওয়া থাকে, দ্যাট ইজ ভেরি এফেক্টিভ এবং ভেরি আপডেটেড। আচ্ছা, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম যদি থাকে স্ট্রেট আপডেট, মানে বলে দেয় যে তোমার এখানে উই ডু নট রিকমেন্ড ইউ। অথবা তুমি যদি যাও ব্রিটিশ এমবাসির সাথে তোমার খুবই ক্লোজলি কানেক্টেড থাকবে, মানে এটা বলে দেয়, মানে এরকম আছে। তো এটা দেখে এটা ভেরি ভেরি আপডেটেড, মানে ভেরি এফেক্টিভ। হ্যাঁ, এখন ওখানে বলে বাংলাদেশ সার্ভিসও আছে, এখানে বলে ডোন্ট গো বাংলাদেশ আনলেস ইউ নো সামওয়ান। তো ওই হিসাবে যাই। আর এইবার তো আসা আসলে কানাডা ট্রিপ, হলিডে। আর যেহেতু টরন্টো পর্যন্ত আসলাম, তো এখন একটু এদিকে তো না আসলে হয় না। এখানে কোথায় কোথায় ঘোরার প্ল্যান করতেছেন? এখানে তো আসলে দেখা যাক। আচ্ছা, আমরা আজকে তানিম খুব শর্ট ট্রিপে আসছে আর কি। দিস ইজ জাস্ট একটা, তানিমকে আজকে মনে হয় 4 বছর ধরে 5 বছর ধরে বলতেছি ভাই কবে আসবে। সো হি ফাইনালি মেড ইট। আর ভেরি শর্ট ট্রিপ। আজকে
ওয়াশিংটন, কিছু জায়গায় কালকে নিউ ইয়র্ক, যে আবার 2 দিন পরে চলে যাবো। আচ্ছা, সো নর্থ ইস্টেই থাকতেছেন ওইদিকে? হ্যাঁ, জাস্ট নর্থ ইস্ট। তো এই জন্য মনে হয় ইমিগ্রেশন অফিসার একটু চিন্তা করছে যে আমি যখন বললাম যে 3 দিনের ট্রিপ, জাস্ট 3 days, হ্যাঁ। তো এটা ভেরি শর্ট ট্রিপ, আর জাস্ট ওয়ান্টেড টু ভিজিট। আর ওয়েদার ভালো এখন, ওয়েদার ইজ সো গুড। এখন একদম পারফেক্ট টাইমে আসছে, আর কয়েকদিন পরে প্রচুর গরম হয়ে যাবে। হ্যাঁ, এখন একদম প্রচুর গরম রোদ থাকলেও হালকা ক্লাউডি, সো গুড, সহনীয়। যেমন লাস্ট 2 weeks তো ফাটায় বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য লন্ডনের ওয়েদার তো মনে হয় একটু কেমন জানি না, একটু রোদ বৃষ্টি হতে থাকে, বাজে না? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বাজে ওয়েদার লন্ডনের, ঠিক আছে? বিকজ ইউ নেভার নো, দ্য ওয়েদার ফোরকাস্ট যতই দেখেন, বৃষ্টি হবে, আবার রোদ উঠবে, আবার বাতাস, আবার ফগ মেইন রোডে অতটা। প্যারিস, লন্ডন, আমস্টারডাম, ওই বেল্টটা খুবই এরকম আনপ্রেডিক্টেবল। কয়েকদিন আগে আমস্টারডাম গিয়ে আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে মানে আমি হোটেল থেকে বেরিয়েছি, যাবো এক জায়গায়, রোদ, বেরোলাম, বৃষ্টি, বৃষ্টিতে ভিজে গেলাম, আবার হোটেলে ফেরত আসলাম যে তাহলে আর না বেরোই, হোটেলে থাকি, আবার রোদ, আবার বেরোলাম, বৃষ্টি। মজা আছে। হ্যাঁ, আমরা যে ছোট, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি তারপরে বৈশা দুধ গেলাম, পুরা চোর পুলিশ। ছোটবেলায় দেখতাম মুভি টুভিতে যে হাউ ইজ দ্য ওয়েদার ওয়াজ এ ভেরি কমন ডায়ালগ। লন্ডনের ওয়েদার, এটা নিয়ে এত আগ্রহ কেন ওদের? মানে ওয়েদার কেমন, এটা একটা কোয়েশ্চেন হইলো। মানে নাও উই আন্ডারস্ট্যান্ড যে ওয়াই দে আর সো কনসার্নড অ্যাবাউট হাউ ইজ দ্য ওয়েদার। এটা আমেরিকায় মনে হয় অত আছে, এখানে আছে, শিকাগো এরিয়া। মানে আমাদের এখানেও যেমন আনপ্রেডিক্টেবল ছিল, যেমন কালকে আমাদের এখানে হঠাৎ করে খুব ঝড় হয়েছে। এই ঝড়টা আসলে হওয়ার কথা ছিল না, কালকে টরন্টোতেও বৃষ্টি হয়েছে সারাদিন, মোটামুটি দুপুর পর্যন্ত, বিকালে পরে আবার পরে। কিন্তু আমাদের এখানে না, অত আনপ্রেডিক্টেবল না, কিন্তু তারপরও বাট উই স্টিল টক অ্যাবাউট ওয়েদার। বাতাসটা এখানে অত নাই। ইংল্যান্ডে ইংল্যান্ড ইজ অ্যান আইল্যান্ড, সো বাতাসটা কিলিং, মানে ইটস কিলার বাতাস। আমাদের এখানে যেমন ঠান্ডা, খুব ঠান্ডার সময় একটা ছিল, এখন ওগুলিও চলে গেছে। এখন আমাদের এখানে উই আর ভেরি ওয়ার্ম নাও। আমাদের এই আর ইট উইল গেট ওয়ার্মার বিকজ জুন, জুলাই, অগাস্ট, সামার তো শুরু। না, আমি বলছি ইন জেনারেল। আমরা যখন আগে আমাদের ধরো এখানে সবসময় স্নো হইতো, এখন আমাদের এখানে আমরা স্নোর জন্য ওয়েট করি। তাও যদি বছরে 1 বা 2 বার স্নো হয়, অল্প একটু স্নো হয়। আগে যে জায়গায় আমাদের 2 ফিট 2.5 ফিট স্নো হতো, 10-15 বছর ট্রাভেল করতে হয়েছে। এখন ইটস ক্রেজি। বাট আমাদের এখানে আমি যতদিন আমেরিকায় থাকি, 105 ডিগ্রিজ 110 ডিগ্রিজ ফারেনহাইট ওয়েদার তো কখনোই দেখিনি। এখন তো আমাদের 100 ডিগ্রি 110 ডিগ্রি উঠে, 100 অনেকবারই উঠে, 100 অনেকবারই উঠে। দ্যাটস আ রেগুলার থিং আর কি, মানে গরম অনেক। হ্যাঁ, মানে আরেকটা জিনিস, এই নিয়ে কথা বলতেছি, অবশ্যই আলাস্কা যাওয়ার নিশ্চয়ই শখ আছে। আলাস্কা যাওয়ার শখ আমার শখ নাই, বাট মানে তোমার আমাকে নিয়ে শখ হলো না, মানে আমি কারণ যারা ট্রাভেল করে তারা সবাই আলাস্কা, মানে ইটস লাইক, মানে আছে না, কিছু পৃথিবীর কিছু জায়গা আছে যেতে চায় যারা খুব, মানে দে ট্রাভেলার্স আর কি। সো আলাস্কা তো খুবই সুন্দর জায়গা। সো আলাস্কার এখন অনেক গ্লেশিয়ার টেশিয়ার যেগুলি আছে, এগুলি সব মেল্ট হয়ে যেতেছে। ইউ ওয়ন্ট গেট টু সি আ লট অফ দ্য থিংস দ্যাট পিপল স 10 years ago। আর হয়তো আরো আমার জন্য যাওয়ার প্ল্যান, মানে আমার ইন্টারেস্ট নর্থ পোল, ওটাতে আমি যাইতে পারি। ইটস ভেরি মানে ব্যাড কমিউনিকেশন। মানে কি নর্থ পোল বলতে তো গ্রিনল্যান্ড কাছাকাছি না, আরেকটু ল্যান্ড আছে ওখানে, কিছু ট্রাইব আছে আমি যতদূর জানি। হ্যাঁ, কিছু ট্রাইব থাকে ওখানে, ওদের আবার লোকাল কিছু ওয়ে অফ লিভিং আছে। খরচও লাগে ওখানে যাইতে, খরচ লাগে। তো এই হলো অবস্থা। টুরিস্ট যাওয়া যায় অনেকটা, ওই যে এভারেস্ট ক্লাইম্বিং এর মতো। ইটস ভেরি ডিফিকাল্ট বাট ইউ ক্যান গো দেয়ার। বেস ক্যাম্প থাকে কিছু, যুদ্ধ শুনছি আর কি। না, যেহেতু আমি কর্মজীবী, কারণ এখানে করতে আবার ট্রেনিংও করা লাগে, তো কারণ পাহাড়ে ওঠা ঝামেলা আছে। আর ওইগুলি কুইক ট্রিপ না। তুমি পাহাড়ে ওঠো গাড়ি নিয়ে? আমি পাহাড়ে উঠি। তারপরে টাইকিং করি, আগে অনেক বেশি করা হতো, এখন আর ওরকম করা হয় না। মাউন্টেন বাইকিং করতাম প্রচুর,
আমি ইকুইপমেন্ট আছে সব আছে প্রিটি মাচ। মানে আমি মাউন্টেন বাইকিং বাইকিং বলতে মানে বাইসাইকেল আর কি, বাইসাইকেল মানে মোটর বাইক না। ও তারপরেও আই হ্যাড মাল্টিপল অ্যাক্সিডেন্টস ইন দ্যাট আর কি। তারপরে এখন ওটা কমে গেছে, অনেকবার পড়ছি ঘাটটার আমার রিয়েলি মেসড আপ আর কি। মানে লাস্ট অ্যাক্সিডেন্টটা ওয়াজ, ডাক্তার আমাকে বলছে যে ডোন্ট গেট অন আ বাইক এগেন। আমি আই স্টিল রাইড বাট I don't not do, in a mountain. Not I do ride in a mountain, but মানে ওরকম মানে হার্ড ট্রেইলে যাই না আর কি এখন আর। কিন্তু তুমি যে আজকে আমার ট্রাকটা দেখছো, এটা থেকে ইউ ক্যান প্রিটি মাচ মানে অফ গ্রিড সপ্তাহখানিক থাকতে পারবা, খাওয়া দাওয়া সব কিছু এটার ভিতরে রাখে মানে এক সপ্তাহ ইজিলি থাকতে পারবা উইথ ওয়ান চার্জ। ফ্রিজ আছে, ফ্রিজ চলবে, তোমার হিটার টিটার থেকে শুরু করে ঘুমানোর বিছনা টিছনা সব কিছু ফিটস ইন দ্যাট ট্রাক আর কি। খালি জাস্ট টেন্টটা ছাদের উপরে যায়। আর চাইলে যেমন আমি আর আদিব এরকম অনেক প্রচুর মানে আমরা আমেরিকা হাতে মানে আমরা হাইওয়েতে ধরো 17 ঘন্টা 18 ঘন্টা গাড়ি চালায়, একটা জাস্ট খালি একটা ট্রেইল করতে গেছি, ধরো অর্ধেক রাস্তাও গাড়ি চালাইছি, অর্ধেক রাস্তা আমি গাড়ি চালাইছি, গাড়ির ভিতরেই ঘুমানো রাস্তার ভিতরে, and then we just got into the trail এরকম। আমি তো ভার্জিনিয়াতে এখন প্রিটি মাচ আমার এই স্টেটের ভিতরে যতগুলি ট্রেইল অফ রোড ট্রেইল আছে এগুলি সব ডান। আমরা সূর্য ভাইয়ের এটা নিয়ে একটা এপিসোড অলরেডি অন এয়ার হয়েছে, মানে চেক দ্যাট আউট। আমরা পুরো ডিটেইল কথা বলছি, মার্কেটিং করে নি একটু এখানে। হ্যাঁ মানে দ্য হোল থিং অ্যাবাউট দ্য লিংকে থাকবে, ওভারল্যান্ডিং লাইফস্টাইল। তো তুমি পডকাস্ট কেমনে মানে সো তামাদ্দুনের আমি পডকাস্ট যেটা শুরু করি, তামাদ্দুন হলো কি তুমি যখন চলে আসছো তখন আমি আবার বাংলাদেশে ফেরত গেছিলাম। তো 2010 আমি আসলে বাংলাদেশে ফেরত যাই, তখন কে হতে চায় কোটিপতি একটা প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামের সাথে আমি কিছু কাজ করা শুরু করি আর কি। তো তারপরে ওখান থেকে উই ফাউন্ড একটা কোম্পানি, তখন ওটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, প্রোডাকশন, হ্যাঁ, এরপর তোমার পোস্ট প্রোডাকশন, অ্যানিমেশন, এই ধরনের কাজটা যে আমরা বিভিন্ন মার্কেটিং এজেন্সির সাথে করতাম আর মানে এশিয়াটিক 2010-11 দিকে। তো তখন তামাদ্দুন ওয়াজ ওয়ান অফ দ্য পার্টনার্স ইন দ্য কোম্পানি। সো তামাদ্দুনের সাথে তখন ওর একটা ফ্রেন্ডের থ্রুতে আমাদের দেখা হয়। সো ওই কোম্পানিটা 2-3 বছর করা হয়, তারপরে আই ওয়েন্ট ইন টু অ্যাডকম, তারপরে তামাদ্দুন চলে আসে আমেরিকায়, আমি আবার 2015 ফেরত আসি। সো যে জিনিসটা হয় আর কি, তখন থেকে তামাদ্দুনের সাথে সম্পর্কটা খুব ভালো থাকে, সবসময় ফোনে কথা হচ্ছে। অ্যান্ড আমি যে জিনিস চেষ্টা করি সবসময় সেটা হলো কি, আই ওয়ান্ট টু চেরিশ দ্য ওল্ডেস্ট রিলেশনশিপ দ্যাট আই হ্যাভ। মানে I would rather call you Tamaddun and things than a newer person যাকে আমি চিনি and things. So recently কত 4 বছর হয়েছে তুমি ভার্জিনিয়াতে মুভ করছো? সো আগেও এলএতে ছিল? না, আমি নেভাডাতে ছিল। সো 4.5 বছর আসছি এখানে। তখন থেকে তামাদ্দুনের সাথে আবার পরিচয় মানে দেখা হয় আর কি। তখন আমাদের এই যে কনভারসেশন টপিকগুলি খুব। এই আইডিয়া কি আপনার দুইজনেরই? ইট ওয়াজ লাইক অর্গানিকলি আসছে। তারই মানে সূর্যের আইডিয়া হইতেই পারে না। না মানে আমি পডকাস্ট শুনি, বাট সূর্য ভাইয়ের মতো রিলিজিয়াসলি শুনি না। লিসেনিং টু পডকাস্ট ইজ লাইক সূর্য ভাইয়ের পার্ট অফ রুটিন। বাট আই এম মোর লাইক আ নিউজ গাই। আই লিসেন টু নিউজ মোর দ্যান লিসেন টু পডকাস্ট। আর এই টেকনোলজির কেনাকাটাটা আমাদের, বাট সেটআপটা, ইলেকট্রনিক্স কানেকশন, এগুলো সূর্য ভাইয়ের পুরাটাই। আমি তো ওই যে ছোটবেলার থেকে মনে আছে যে সাউন্ডের করতাম না। শিওর মাইক কিনছো তুমি তো, so পুরো রিহার্সড আর কি। হ্যাঁ, না, we spend like weeks to come up with all the gears that we want to buy, list করে। আর আমাদের পডকাস্টিং হলো তোমরাই। হ্যাঁ পডকাস্টের জন্য কোনো প্রকার এক্সটার্নাল কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ইন্টারফারেন্স নাই, সবকিছু ইন হাউস প্রোডাকশন। এই তিনজন আদিব সাহেব, হ্যাঁ, আদিব আমাদের লাইন প্রোডিউস করে, ওখান থেকে আমাদের কিন্তু পুরো লাইভ এডিট হচ্ছে। এটা কিন্তু আমরা ধরি না, নো পোস্ট প্রোডাকশন টু ইট। ও এখনই লাইভ ক্যামেরা সুইচ করতেছে। বাহ, এটা ওভাবে রেকর্ড হয়, এইটাই আমরা না করার একটা জিনিস তো করা, আরেকটা জিনিস হচ্ছে এরকম একটা টিম পাওয়া কিন্তু মানে হ্যাঁ, মানে স্পেশালি আমাদের বিদেশে চলে আসলে তো খুব ঝামেলা। বিদেশে খুব ঝামেলা। যেমন তুমি একটা করার পরে আবার এডিট করার তো মানে আরো 2-3 গুণ টাইম ওটার পিছনে করতে হবে। লাইভ এডিট তো ইজ গুড। আর আমরা তো যেমন ধরো পডকাস্ট তো এখন অনেক বিভিন্ন ধরনের রিল হয়। আমাদেরকে দেখবা যে আমরা পডকাস্টটা আপলোড করে দিয়ে আমরা একটা রিল বানাই, আমরা ওই যখনই পডকাস্টটা হয় তখনই আসলে আমরা ওই অতটুকু একটু শেয়ার করি, এরপরে এভরিথিং ইজ প্রিটি মাচ কোনো জাস্ট হোয়াটএভার অর্গানিক্যালি উই গেট।
মানে এখন পর্যন্ত ভেরি লো কি আমাদের সোশ্যালসের সাইডটা, কারণ আমাদের দুজনের ফুল টাইম জব, ফুল টাইম প্যারেন্ট। সো এটা আমরা এভরি মান্থে একবার মিট করি, মিট করে উই আর আমার দুনো এখান থেকে বেশ দূরেই থাকে, প্রায় 2 ঘন্টা দূরে, 1.5 2 hours দূরে থাকে, সাউথ, আরো সাউথ। হি লিভস ইন দ্য মাউন্টেন্স আর কি, লিটারালি। তোমাকে যে আসার সময় শ্যানেন্ডোহা মাউন্টেন্সের কথা বলতেছিলাম না, হি লিভস দেয়ার। হ্যাঁ, আপনি সময় পেলে আমার ওদিকে চলে আসেন, ইউ উইল এনজয়। আমার তো এটা তো বড় দেশে প্রথম, আমি তো প্রথমে তো গেলাম টরন্টো। তো আমি প্লেন থেকে যখন দেখলাম, ইট ওয়াজ ভেরি সানি, ভেরি ভিজিবল, বিগ হাইওয়েজ এবং স্ট্রেট। এত স্ট্রেট রাস্তা আমি ইউরোপে ওইভাবে দেখিনি। দেখছি সৌদি আরব, সৌদি আরবে ইজ বিগ, পুরো ডেজার্ট। তুমি টেক্সাসে গেলে দেখবা যে টেক্সাস কিন্তু আরো ফ্ল্যাট। আর টেক্সাসে তুমি ধরো, টেক্সাসে আমেরিকার সবচেয়ে হাইয়েস্ট গাড়ির স্পিড আছে আর কি, 85 miles per hour। আচ্ছা, এখানে যে গাড়ির স্পিড, এটা কি মিনিমাম না ম্যাক্সিমাম? 70 লেখা রাখে, যে 70-80। এটা আসলে খুবই একটা কনফিউজিং প্রশ্ন। হ্যাঁ, এটা আমাদের এখানে আমেরিকা যেটাকে বলে সেটা হলো গিয়ে অফিসার্স ডিসক্রেশন আর কি। সো তোমার ওই যে স্পিড লিমিটটা দেওয়া থাকে, সেই স্পিড লিমিটটা তোমার মেনটেন করতে হবে। এখন তুমি যদি হয়তোবা বলে 10 এদিক ওদিক অ্যাকসেপ্টেবল, -10 ইজ টু স্লো, -10 ইজ টু স্লো। হ্যাঁ, তো তোমার একদম সাইডের রাস্তা থাকতে হবে। কিন্তু আমেরিকার মানুষজন তো খুব জোরে গাড়ি চালায়, হ্যাঁ প্রচুর জোরে। হ্যাঁ, আপনার ধরেন 65-70 রাস্তায় আপনাকে ওইটা মেনটেন করতে হবে। ইউ ক্যান গো আপ টু লাইক +10, বাট আপনি +10 গেলে টেকনিক্যালি ইউ ক্যান গেট এ টিকেট। 9 হলে ইউ ক্যান গেট এ ওয়ার্নিং। আবার ওভার 15 হলে রেকলেস ড্রাইভিং এর জন্য বেশি পয়েন্ট কাটবে, যে দ্যাটস রেকলেস, যে এরকম আর কি। আবার আর একটা মজার আইন আছে এখন, যদি ফ্লো অফ ট্রাফিক বলে আবার আমেরিকা একটা কথা আছে। অফকোর্স ফ্লো অফ ট্রাফিকের সাথে যদি তুমি থাকো, আমার এরকম হয়েছে, আমি ইয়াং থাকতে আমি আই ইউজড টু ড্রাইভ এ ভেরি নাইস কার। সো এই জিনিসগুলি পরে বুঝছি। তো তুমি ধরো ফ্লো অফ ট্রাফিক যাচ্ছে 80-তে, সব নর্মাল গাড়ি চালাইতেছে, তুমিও ফ্লো অফ ট্রাফিকের ভিতরে যেতেছো, ও আমার থামে। তখন আমার একটু স্পিড অডি স্পোর্টস কার ছিল, তো ইট ওয়াজ ইজি টু বি সিঙ্গলড আউট। তারপরও ধরে দিত, তখন আমি বলতাম যে আমি তো ফ্লো অফ ট্রাফিকের সাথে যেতেছি। কিন্তু হ্যাঁ, বাট ইটস অফিসার্স ডিসক্রেশন, তোমাকে কি করবে। মানে আমেরিকা তো এরকম অনেক, এটা ইউটিউবে ভিডিও দিলে পাওয়া যায় যে DUI পাইছে, মানে সে ড্রাঙ্ক ছিল, বাট টেস্টস এন্ড এভরিথিং ভালো হয়েছে, ওরা ছেড়ে দিয়েছে। ইটস অফিসার্স ডিসক্রেশন। এটা তুমি মানে কোর্ট তোমাকে এটা কি, মানে অফিসারের মুড কেমন, আপনি তার সাথে কেমন বিহেভ করলেন, সে কতটা ইমপ্রেসড হইলো, তার কোনো পার্সোনাল প্রিজাজমেন্ট আছে কিনা। ইমিগ্রেশন অফিসারসরাও এটা, হ্যাঁ, অনেক কিছু হতে পারে। প্রথমে আমাকে যে জিজ্ঞেস করছে, সে মনে হয় আই থিঙ্ক ফিলিপিনো। আচ্ছা, সে মানে আমি আমার জিজ্ঞেস করলো কই থাকবা। এখন কই থাকবা, ঠিকানা যে দিছি আমি, আমার মনে নাই ঠিকানা। আর আমি জিপ করি এটা কই, আমার মোবাইলে আসতেছে না, লেখা নাই। আমি দেখতেছি, তারপর আমার মেসেজ করছে তুমি না, তোমার মেসেজ তো পরে করছে। আচ্ছা, পরে কয় ও ওকে ঠিক আছে। এরপরে আমার কতক্ষণ বসে আরেক অফিসার আইসা কই ভিজিটিং ফ্রেন্ডস, আমি কই ইয়েস, কই ওকে থ্যাংক ইউ। আমি কই ওই কি দেখলো আর তুই কি দেখলি? আপনার ইমিগ্রেশন টরন্টোতে হয়েছে না? টরন্টোতে হয়েছে, হ্যাঁ, জাস্ট গেট আউট। সেটাই হয় এখন। না, ইমিগ্রেশন তো এখন রিলেটিভলি অনেক বেটার দেন বিফোর। সো আপনি যে সেজন্যই জিজ্ঞেস করি যে এতগুলো দেশ ঘুরলেন, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স ওভারঅল ইন টার্মস অফ ফেসিং ইমিগ্রেশন? মিডল ইস্ট ইজ দ্য টাফেস্ট, নট টাফেস্ট না, গ্রুসাম। আচ্ছা, স্পেশাল ফর মাই কালার। মনে করে আমি ট্রিটেড ডিফারেন্টলি না, আই এম ট্রিটেড অ্যাজ worse as possible. Right. এটা আমিও শুনছি। হ্যাঁ, জাস্ট ফর মাই কালার, পাসপোর্ট ডাজন্ট ম্যাটার। এটা ভেরি আনফরচুনেট। সোনার বাংলাদেশের, এটা আসলে বাংলাদেশের দোষ না, এটা আরবদের দোষ, এটা আরবদের পারসেপশনের দোষ। দে লুক এট আস লাইক দ্যাট। ওই তো কালার আর কি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবাই এই বেল্টেই পড়ে, এবং এরকম অনেকেই আছে। বাট আমি এগুলি আগে একটু বদার করতাম, এখন বদার করি না। কারণ ওকে কি দেখবে, দেখো, দেখতে থাকো, তুমি তোমার সময় নষ্ট করতেছো। আমার হয়েছে, আমার যখন প্রথম আমি ইউএসএ তে আসি 14 সালে, তখন আই ওয়াজ সাপোজ টু গেট এ হোটেল আমার দুবাইতে, আমাকে দিল না
বেরোতে, এয়ারপোর্ট থেকে আমাকে বের হতে দেয় নাই বিকজ অফ বাংলাদেশি পাসপোর্ট। এবং তখন আমি দেখতেছিলাম যে আমরা যারা বের হয়ে যাচ্ছি তাদেরকে পাসপোর্টের কালার দেখে 2টা আলাদা লাইনে পাঠাচ্ছে। যাদের ব্লু পাসপোর্ট তারা এক লাইনে, দে আর গেটিং আউট। যাদের গ্রিন, ওখান থেকে গিয়ে আবার অনেক কোয়েশ্চেন্স, আমাকে আলটিমেটলি দিল না। সো আই ক্লেমড লাইক ফুড অ্যান্ড স্টাফ, কেম ব্যাক, কমপ্লেন করলাম এয়ারলাইন্সকে যে আমার তো বাইরে হওয়ার কথা, আমি কি করবো। এমিরেটস। সো পরে আমাকে ওরা 3-4টা মিল কুপন দিয়ে বললো তুমি যত পারো খাও, এখন আমরা কি করবো। আই এগ্রি উইথ তানিমস যে আসলে ওরা না পাসপোর্ট ডাজন্ট ম্যাটার। যেমন আমি এট দ্য সেম ট্রিপ, আমি একবার আসলাম খুব শর্ট ট্রিপ আর কি, বুঝছো, আমি কত 10 দিন 15 দিন আমেরিকা থেকে আবার ফেরত চলে গেলাম, তখন মাহের হয়েছে বা এরকম কিছু একটা, অনেক আগের কথা বলতেছি। সো আমি যখন বাংলাদেশ থেকে আমেরিকা আসতেছি তখন আমাকে সে ঢুকতে দিল, বুঝছো, দোহায় আমাকে ঢুকতে দিল। ওই ইমিগ্রেশন অফিসারটাও মনে হয় একটু অন্য দেশের ছিল বা একটু ছিল, সে আমাকে ঢুকতে দিল। আমি ঢুকলাম, কাতারে থাকলাম, দোহায় আমি ঢুকে কিনে, আমার তখন আবার থাকতো যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতাম জায়গায় জায়গায়, কিছু চাই না, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললাম সব কিছু খুলে টুইলা ফেরত আসছি। এখন আমেরিকার থেকে যখন আমি আমার বাংলাদেশে ফেরত যাচ্ছি, সেম থিং, অ্যান্ড আমি ফ্লাইং বিজনেস ক্লাস। লোকটা আমাকে ঢুকতেই দিল না, বুঝছো, মানে সে যে আমার সাথে কি ব্যবহার করলো, একটা এমিরাতি লোক, লম্বা চড়া, দাড়ি টাড়ি ওরকম, মানে আমি বুঝলাম যে দের ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য গাই দ্যাট ওয়াজ দেয়ার বিফোর অ্যান্ড এখন যে লোকটা, সে আমাকে কোনো মানে এমনভাবে ট্রিট করলো আমাকে, সে আমাকে ঢুকতেই দিল না। আমি বললাম যে আমি বলতেছি যে আমি লাস্ট টাইম রিজন আছে, একটা ইন্টারপ্রেটার আছে আবার ওর সাথে, অনেক ঘটনা ঘটছে এরকম যে বাংলাদেশি অনেককে বের হতে দিছে এবং তারা পালায় গেছে, ফেরত আসে না এয়ারপোর্টে। পাসপোর্টের উপরে হচ্ছে না তো এখন, এটাই এমনই। সেই জন্য এখন আমি বদার্ড না কথা কিছু হইলে। যেমন টরন্টোতে আমি কিছু বুঝিই নাই, আমি মানে কেমনে আমি নামলাম, স্ক্যান করলাম, বেরিয়ে গেলাম। তো আমি কিছু বুঝি, মানে ইট ফেল্ট লাইক এ উইন্ড। এখানে বসা রাখলো, ঠিক আছে, তো বসা রাখছে, আর কেউ ছিল না। আই হ্যাড এ ভেরি আর্লি ফ্লাইট। পরে দেখি 2 ক্যানাডিয়ানরা বসা রাখছে। বাহ, তাইলে চুপচাপ একটু ঘুম দেই, ঠিক আছে। তো তোমার এই যে ক্যানাডার এক্সপিরিয়েন্স তো খুব ভালো থাকবে। ক্যানাডা এক্সপিরিয়েন্স কতদিন ছিলেন? ভেরি গুড। কতদিন ছিলেন? না, আমি 3 দিন ছিলাম। আচ্ছা, 3 দিন ছিলাম, মানে 3 দিন আবার যাচ্ছি। আচ্ছা, ওখান থেকে ব্যাক করবো। আচ্ছা, তো টরন্টোতেই ছিল। কারণ এখন কিছু ক্যানাডা, টরন্টো বা আমি নায়াগ্রা ফলসে তো গেলামই না, যাব আরো কিছু জায়গা আছে যেখানে আমি জাস্ট ল্যান্ডেড। ক্যানাডার থেকে নায়াগ্রা ফলস দেখতে বেটার দেন ইউএস সাইড। হ্যাঁ, তো যাব ওই দিন। নেক্সট উইক বোটও উঠো, বোট এক্সপেরিয়েন্সটা খুব ভালো নাকি, ভালো এটা বলে। নেক্সট উইকেন্ডের প্ল্যান আছে খুবই। ক্যানাডায় তো তোমার খাওয়া দাওয়া খুব ভালো, বাংলাদেশি খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু এখন পাওয়া যায়। সেটা কয়েকটা সিটিতে, টরন্টো, ভ্যাঙ্কুভার বা এরকম কয়েকটা জায়গায়, সব জায়গায় না। হ্যাঁ, মানে টরন্টোর কথা বলতেছি। টরন্টোতে প্রচুর ডাইভার্সিটি। হ্যাঁ, না, আই থিংক লন্ডনে তো মোর আগে গেছে। হ্যাঁ, ওখানে তো প্রচুর সাপ্লাই কাছে এশিয়া থেকে, কারণ লন্ডনের সাপ্লাই আফ্রিকা থেকে যায়, ইউরোপ থেকে যায়, এশিয়া থেকেও যায়। হ্যাঁ, আমেরিকা তো একটু দূর। আমাদের জন্য সাউথ আমেরিকা থেকে যায়, কারণ এখানে গরম তো সাউথ আমেরিকা। আমাদের জন্য বাংলাদেশি খাওয়াটা একটা খুব লাক্সারি, মানে পাওয়াই যায়। আমাদের এই এলাকায় তো নাই, এই এলাকায় তো নাই। তারপরেও নিউ ইয়র্ক এখন মানে ইটস নট, মানে টরন্টো ড্যানফোর্থে খাওয়া যেরকম ওরকম না আমার তো এন্টায়ার সিটিতে দের ইজ নট ইভেন অ্যান ইন্ডিয়ান স্টোর। একটা ইন্ডিয়ান বাজার নামে একটা স্টোর আছে, দ্যাটস অ্যাকচুয়ালি রান বাই নেপালিজ, নট ইভেন an ইন্ডিয়ান স্টোর। এবং ইটস লাইক স্মলার দেন দিস রুম। So that's where I live. That is, if you ask me, বাংলাদেশে আমি কি মিস করি, আমার ফ্রেন্ডস আর খাওয়া। এছাড়া আমি বাংলাদেশে কিচ্ছু মিস করি না। বাংলাদেশে জিনিস মিস করারই একটা পোলাপান। হ্যাঁ, পোলাপান। আর খাওয়া দাওয়া ওইখানে সবই অ্যাভেলেবল। আর এই তো, হ্যাঁ, আমি আবার একটু খাওয়া দাওয়ার প্রতি বেশি ইন্টারেস্টেড। খাওয়া দাওয়া যেখানে ভালো পাওয়া যায় সেই জায়গায়। না, আমরা তানিমের এটা কি বলে ট্রাভেলের ফিউচার শুনি,
আমার বেসিক্যালি রিসেন্টলি আর কোথায় যাবা? আমার আপাতত কোনো প্ল্যান। আমার লাস্ট অ্যাকচুয়ালি আমার এই কানাডা আসার আগে আমার কয়েকটা টিকিট কাটা ছিল, কয়েকটা টিকিট আমি সেলে পাইছিলাম, কিনছিলাম, কিন্তু কোনোটা যাইতে ইচ্ছাই করলো না। পর্তুগাল যাওয়ার প্ল্যান ছিল, পোলাপান বসেছিল, মানে আমার কিছু ফ্রেন্ডস পর্তুগাল। তারপরে প্রাগ, চেক রিপাবলিক যাওয়ার কথা ছিল। তারপরে ইটালিরও কয়েকটা জায়গায় টিকিট, কারণ আমার এখানে সেল দেয়, মানে ড্রাস্টিক সেল। মানে আমি তাই শুনছি ইউরোপে নাকি 10 টাকায় নাকি ওয়ান ওয়ে। আমি সেটাই শুনছি। আরো গ্রুপ ডিসকাউন্ট থাকে প্রবাবলি, না অন টপ অফ ইট? না, আমি একলা গেলেও পাওয়া যায় 10 পাউন্ডে এরোপ্লেন টিকিট, আর কি ডিসকাউন্ট হবে? কারণ ওইটা স্টাফরাও পায় না, যারা স্টাফ ওরা ওইটা পায় না, কারণ দিস ইজ লাইক ইটস জাস্ট টেকিং ইউ ফ্রি, ইউ আর ডোনেটিং সাম মানি, তাই না? এটা কি মানে রিজনটা কি যে সিট খালি আছে ঢুকাই দিই এরকম? না, এটা লো কস্ট, লো কস্ট প্রাইসটাই, লো কস্টটাই এরকম। কারণ ওরা আপসেল অন্য জিনিস করে, সিট বেচে বা অন্যান্য জিনিস দিয়ে আছে প্লাস। বাট এটা আগে কিনলে, আগে ইফ ইউ বাই 6 months 3 months বিফোর দ্য ফ্লাইট, তখন চিপ। বাট আমি যদি অন দ্য ডে কিনতে চাই, সেম 10 পাউন্ডের ফ্লাইট উইল বি $500 বা $500। ওইভাবে তারা, মানে ওই মডেলটা ডিফারেন্ট। আর্জেন্সির উপরে বিজনেস। তুমি এখনই যাবা, তাহলে বেশি টাকা। তুমি 6 মাস আর 6 মাস পরে যাওয়ার প্ল্যান এখন করতেছো একদম পানির দামে। কারণ আমি যদি নাও যাই, আমি ওই টাকা, যেমন আমি যাই নাই, আই ডিডন্ট ফিল লাইক থাক, কারণ গেছি ওই সব জায়গায় আগে। পরে আমি ছবি তোলার জন্য পরে দেখলাম যে ওয়েদার, আমস্টারডামের এক্সপিরিয়েন্স আমার খুব মেজাজ খারাপ হয়েছে, একটু বৃষ্টি একটু রোদ। তো শর্ট ট্রিপে এরকম ওয়েদার ভেরিয়েশন থাকলে হবে না, একটু ভালো সামারে ভালো সময় গেলে বেটার। আর এই বিজনেস মডেলটা ওয়ার্কস আউট বিকজ অত অ্যাহেড অফ টাইম প্ল্যান আসলে খুব বেশি মানুষ করতে পারে না। তো তুমি এরকম র্যান্ডম টিকিট কেটে রেখে দাও, যদি সময় হয় তাহলে গেলা, নয় ক্যান্সেল করে দিলা। ওইটা একটা গুড স্ট্র্যাটেজি, ভেরি গুড স্ট্র্যাটেজি, মানে বিকজ ইটস চিপ। আমি না গেলেও 10 টাকা 15 টাকায় খরচ গেল, কি হইলো, গায়ে লাগলো। 10 টাকা দিয়ে আমাদের এখানে এক মেট্রো স্টেশন থেকে আরেক মেট্রো স্টেশনে যাইতে তো আমাদের এখানে আমার বাসা থেকে ট্রেনের টিকিট হলো 30 পাউন্ড, আর প্লেনের টিকিট ওয়ান ওয়ে 10 পাউন্ড। সো ইটস, কারণ ট্রেন প্রাইভেট, আর প্লেন এরা এনিওয়ে বাট দে আর মেকিং বিলিয়ন্স অফ প্রফিট, রিপোর্টেড। এই এত সস্তায় বেচাও সে টাকা কামাইতেছে বিলিয়ন ডলার। হে আসলে করে কি? আমি অন্য কিছু হয়তো করে, ঠিক আছে, আর হয়তো মেবি বিজনেস আছে আরো কার্গো টার্গো, আই ডোন্ট নো, বাট ইটস গুড ফর দ্য ট্রাভেলার্স। আর আমার একটু ট্রাভেল করার কোনো ওইরকম কোনো প্ল্যানও ছিল না। এরকম আমি যখন শুরু করছি, ফার্স্ট কান্ট্রি ওয়াজ, প্রথমে আমি গেলাম কই, ওই তো ফ্রান্স মনে হয়। আচ্ছা, প্রথম, কারণ লন্ডনের প্রথম প্যারিস, একটু যাই দেখি কি অবস্থা। তো ওই, আর যেহেতু ইউরোপে সব কাছাকাছি, ওইভাবে প্ল্যান করা যায় যে সকালে যাব, সারাদিন থাকলাম, পরের দিন থাকলাম, চলে আসলাম, 2 ঘন্টা 3 ঘন্টা ফ্লাইট, এবং সিকিউরিটি ভেরি কুইক, এবং ইমিগ্রেশন অত ঝামেলা নাই। ব্রেক্সিটের আগে তো ইমিগ্রেশনই ছিলই না, সেটাই শেনজেন, মানে সব লোকাল ফ্লাইটের মতো, লোকাল ফ্লাইটের মতো, মানে জাস্ট, কারণ ইংল্যান্ডে এক্সিট চেক নাই। আচ্ছা, ইংল্যান্ড থেকে কেউ যদি ফ্লাই আউট করে, কেউ কিছু জিজ্ঞেস করে না। আচ্ছা, এটা একমাত্র ইংল্যান্ডে, পৃথিবীর একমাত্র ইংল্যান্ডে কোনো এক্সিট চেক নেই, কারণ এরা হলো ইমিগ্রেশন কিং। ঠিক আছে, তুমি আসার সময় আমার সাথে দেখা করে ঢুকতে হবে, যাওয়ার সময় আই ডোন্ট কেয়ার, যাওয়ার সময় তুমি যেখানে মন চায়, আই ডোন্ট মাইন্ড। তো এই জন্য এক্সিট চেক হলো জাস্ট সিকিউরিটি, ব্যাগটা চেক করেই বোর্ডিং গেট। আচ্ছা, রিগার্ডলেস অফ দ্য ডেস্টিনেশন, ইংল্যান্ড হোক, ডোমেস্টিক হোক, ইন্টারন্যাশনাল হোক, সো এটা গুড। তো বাসা থেকে কম সময় যাওয়া যায়, আর ইউরোপ তো ক্লোজ ডিশ, এক সিটিতে নামলে আরেক সিটিতেও ঘুরে যাওয়া যায়। রাইট, মানে প্রাগে আমি যেতে চেয়েছিলাম, ওই প্রাগে থেকে আবার একটু পোল্যান্ডও যাওয়ার প্ল্যান ছিল, এবং ভেরি গুড কমিউনিকেশন, গুড,
এবং সব কিছুই মোবাইলেই অ্যাভেলেবল। মানে এখানে আমার এরকম আগে থেকে প্ল্যান। ইন্ডিয়া একটা প্রবলেম, ইন্ডিয়াতে ইউ ক্যানট প্ল্যান হাইড এনিথিং, রাস্তাঘাটে ঠিক ঠিকানা নাই। বাংলাদেশের মতো অনেকটা, বাংলাদেশের মতোই অনেকটা, যদিও তার অ্যাডভান্সড সব কল সেন্টার ইন্ডিয়া। বাট David from San Antonio, Texas. With a strong Indian accent. My name is Peter. আমার সেদিন একটা ফোন দিছিল ম্যান। আর এদেশে নাকি প্রচুর স্ক্যাম কল হয়। আমার প্রচুর। তুমি একটা মজার জিনিস জানো, আমেরিকা একটা আইন আছে, তোমাকে যদি কেউ কল করে, হ্যাঁ, তোমার একটা স্ক্যাম কল বা স্ক্যাম কল না, মানে তোমাকে মার্কেটিং এর জন্য কল করছে, তুমি যদি ওকে বলে ফেলতে পারো প্লিজ পুট মি অন দ্য ডু নট কল লিস্ট, ও লিগালি আর তোমাকে কল করতে পারবে না। তখন আমার ইন্ডিয়ানরা ফোন করে যখন শুরু করে আমি এই ডু পি যখনই বলি না, ওরা বুঝে ফেলে এখন কাটে দেয় সাথে সাথে, কারণ ও শুনে ফেললেই কিন্তু আমার নাম্বারটা ডিলিট করে দিতে হবে অ্যাবসলিউটলি বাই ল। তো ওরা এখন অন্য লেভেলে, বুঝছো, আনবিলিভেবল, মানে কত তাড়াতাড়ি যে ওরা ফোনটা রেখে দিতে পারে, আমি আশ্চর্য লাগে আমার কাছে। আপাতত তেমন কিছু আমার কোনো প্ল্যান নাই। অফেন মাই এগো নিয়ে প্ল্যান। হ্যাঁ, এটা একটু শুনি আপনার কারেন্ট ব্যান্ড। এটা আমরা এখন উই হ্যাং আউট টুগেদার, মেক সংস। আমাদের 6-7টা ভিডিও আছে, সব অ্যাভেলেবল ইউটিউবে, সব অ্যাভেলেবল ইউটিউবে। আরো অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মস, হ্যাঁ স্ট্রিমিং প্ল্যাটফর্ম তো আছে, বানানো হচ্ছে। তো এইটা আর কি কন্টিনিউ হবে। এটা নাকি পরে আপনারা ট্যুর করার প্ল্যান করতেছেন অ্যাক্রস দ্য ইউরোপের কান্ট্রিগুলোর ভেতরে, বা ট্যুর করা আসলে ওই প্রোটোকল রেকর্ড লেভেল বা একটা ম্যানেজার লাগে, আমাদের ওরকম কিছু নাই। আচ্ছা, ম্যানেজার এজেন্ট বা মানে ওই ফ্যাসিলিটি বা প্রোটোকল বা ওগুলি আমাদের কিছু নাই। তোমরা কি এখন নিজেরাই বুক করো? আমরাই বাংলাদেশি স্টাইল, কিন্তু বিদেশের স্টাইলটা ডিফারেন্ট। সবকিছু আলাদা, ম্যানেজার থাকে, এজেন্ট থাকে, এজেন্ট শো ধরে, এজেন্ট শো প্রমোটারদের সাথে কাহিনী করে, সব প্ল্যান বানায়, কেমনি কি কোথায় যাবে, কি থাকবে, কোথায় খাবে, ওগুলি আমাদের নাই। সুন হবে। আমাকে বানায় ফেলো তোমাদের আমেরিকান এজেন্ট। সিরিয়াসলি ফাইজলামি করতেছি না, সিরিয়াসলি বলতেছি। তাহলে আমরা রঞ্জন দার সাথে আলোচনা করে অ্যালবাম, আমাদের তো আরো অ্যালবাম আরেকটু ওই 1 ঘন্টার শো করার মতো, মানে 2 ঘন্টা শো করার মতো গান এখনো নাই। আচ্ছা, আপনারা কি কভার এখন করেন না? একদমই নো কভার, সব অরিজিনাল। তো আমাদের 1 ঘন্টা শো করার গান আছে, 2 ঘন্টা শো করার গান নাই। আরো কিছু গান আপনাদের গান তো রেকর্ডিং প্রডিউস হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। তো যখন আমাদের আরো বেশি গান হবে, তখন ইংল্যান্ডেই তো প্রচুর ফেস্টিভ্যাল আছে, কিন্তু ওই ফেস্টিভ্যালগুলোতে যাইতে হলে ওই নিজেদের প্রোটোকল বা গান লাগে প্রচুর, ঠিক আছে, আধা ঘন্টা বা 1 ঘন্টা ইয়ের জন্য। হ্যাঁ, ওরা তো আবার খুব সিরিয়াস, আবার গান টান শুনে কোন ব্যান্ডরা আসতেছে, কি আসতেছে না আসতেছে, খুব সিরিয়াস ওরা এইসব ব্যাপার। এখন কি ধরেন ফর এক্সাম্পল অ্যাজ আ নিউ ব্যান্ড, এরা যখন এরকম একটা ফেস্টিভ্যালের পার্ট হতে যাচ্ছে, তাদের কত অনলাইন সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার্স, এগুলি দেখা না এগুলি, কারণ মেইন কথা হলো ইন্টারেস্ট। আমার ব্যান্ড মেম্বার হিসেবে ইন্টারেস্টেড ওই, কারণ কোনো ফেস্টিভ্যাল হলে তো তারা ব্যান্ড কন্ট্যাক্ট করে যে ফেস্টিভ্যাল আমি বাজাতে চাই, অথবা ম্যানেজার কন্ট্যাক্ট করে। তো তখন তারা বলে ওকে, তো তোমার কয়টা গান আছে, কি আছে, ওইখান থেকে তখন তারা সিলেক্ট করে। এক্স্যাক্টলি। যেমন আমার যেটা করতে হয় যে ধরো বিভিন্ন যখন ধরো ফুয়াদ ভাইয়ের এক্সাম্পলে বা ইসে যদি যখন ওই আমার দিতে হয়েছে, ওই ট্যালেন্ট বায়ার থাকে, সো ট্যালেন্ট বায়ারের কাছে আমার পুরা ওনার গান টানগুলি, হ্যাঁ পাবলিশড গানগুলি কি, হ্যাঁ এগুলি দিছি। ছোট্ট একটা সামারি লিখতে হয় যে সে কী ধরনের আর্টিস্ট, কোথা থেকে কী আসে না আসে, তারপরে ওই ট্যালেন্ট বায়াররা ওটা জাস্টিফাই করে আর কি সামহাউ। আই ডোন্ট নো দ্য প্রসেস, বাট তারা ওই গান টান সব কিছু ব্যাকগ্রাউন্ড হবে। আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার খুব জরুরি। আমাদের ওরকম কিছু না, আমরাই তো এবার। তো এটা যখন হবে, সাউন্ড ইঞ্জিনিয়ার আসলে জরুরি। সাউন্ড ইঞ্জিনিয়ার তো বাংলাদেশ, এটা সব আমরা তো, প্লাস সাউন্ড ইঞ্জিনিয়ার হলো রেকর্ডিংয়েরও ইনফ্লুয়েন্স আছে, বা ওই সাউন্ডটা যেটা গানে আছে ওইটা যেন আউটপুটে আসা সম্ভব হয়, এটা করার জন্য। এখন তোমাদের স্টুডিওতে ইঞ্জিনিয়ার কি তুমি? স্টুডিওতে কোনো ইঞ্জিনিয়ার নাই।
মানে যে যখন কাজ করতেছে তখন যার অ্যাম্প, আচ্ছা রঞ্জনের নিজস্ব অ্যাম্প, ড্রামসের তো ড্রামস, আর ভয়েস যাচ্ছে ওই কনসোল মেশিনে, দ্যাটস ইট। সবাই যার পার্সোনাল ইকুইপমেন্ট নিয়ে আসতেছে, ইকুইপমেন্টসের ব্যালেন্স নিজের। ইটস সাউন্ড ইঞ্জিনিয়ার থাকা কি ইম্পর্টেন্ট। লাইটও এখন ইট বিকামস, কারণ একটু বড় ব্যান্ড হইলে আমি এখন এগুলি সবচেয়ে ভালো হইলো ইন্ডিয়াতে প্রোটোকল খুব ভালো। ইন্ডিয়ার এক একটা ডিজে শোর পুরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার শো পুরা ভিজুয়ালাইজড থাকে, সিনক্রোনাইজ থাকে। প্রত্যেকটা গানের সাথে পিছনে নায়ক নায়িকা নাচার যে ওগুলি, এটা হলো কি আমাদের পডকাস্টের একটা জিনিস আর কি, বুঝছো? আমরা এটা একটা গিমিক হয়ে দাঁড়াইছে আমাদের সব পডকাস্ট একবার করে হার্ড ড্রাইভ বন্ধ হয়েছে। হ্যাঁ চলো আদিত, হ্যাঁ এটা ভালো তো। হ্যাঁ এটা থেকে শুরু করবো। হ্যাঁ এই যে এখান থেকে শুরু হয়ে যাবে। আমরা অল্টার ইগো বলতেছি, অফ এন্ড মাই ইগো নিয়ে কথা বলতেছি। হ্যাঁ আমরা তো এমনি তো উই হ্যাভ টু হেড আউট। আমাদের আজকে সময় খুবই কম, বিকজ তানিম খুবই শর্ট টাইম নিয়ে আসছে। উই হ্যাভ টু গো আউট অ্যান্ড ডু থিংস। আমরা হোপফুল যে তানিম ভাইয়ের অফ এন্ড মাই ইগোর শো আমরা এখানে এক সময় ইংলিশ গান যেহেতু করতেছি তো হোপফুলি ইংলিশ গান তো এখানে listen to his band. And the type of music that you do right now is very fresh and মানে খুবই আমার কাছে খুব ভালো লাগে আর কি। আমার কাছে ইন্দালো খুব ভালো লাগে। সময় লাগে রাইট, উই আর গিভিং ইট টাইম, দেখা যাক। ইট ইজ মানে অ্যাট লিস্ট যে আমাদের পোলাপাইন যে দেশের বাইরে এসে যে করতেছে, ইট টেকস আ লট। এখন তানিম ইজ অলসো আ ফুল টাইম ড্যাড, তো তারপরেও মিউজিক এর সাথে করা, তো এটা তো অনেক এমন দিন হয়েছে আমি রাতে একটা ভিডিও শুট শেষ হয়েছে রাত 2টায়, আবার সকালে কাজে গেছি 4টায়, 4:30টায়। তো এরকমও হয়, এই দেশে এরকম গায়ে লাগে, বাংলাদেশে গায়ে লাগতো না। ঠিক আছে, তো হবে না, we're hopeful definitely. All the good wishes. হ্যাঁ, one day often my go full band এখানে এসে আমরা পডকাস্ট করব। অবশ্যই, absolutely. হ্যাঁ, would love to have you guys. হ্যাঁ সেটাই। আর এই তো, সো তানিম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠছো আমার জন্য। না এই যে এটা এই পডকাস্ট করারটা সার্থক হলো, দ্যাট ইজ ওয়াই আই ডিড ইট। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে কেন, টু টক টু মাই ফ্রেন্ডস অ্যান্ড কিছু শেখা জানা। এই তো চলো আমরা ঘোরাঘুরি করি আজকে। অ্যান্ড এই তো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ গুড বাই। হ্যাঁ।